বহুদিন বাদে আবার আজ তারানাথের বাড়িতে এসেছি আমি আর কিশোরী। এতদিন আসেনি তার কারণ নানা কাজে ব্যস্ত ছিলাম আমি, আর কিশোরী ব্যস্ত ছিল ওর বোনের বিয়ে নিয়ে। আজ বিকেলে মাঠে দেখা হতেই কিশোরী আনন্দে চিৎকার করে উঠল, আরে কি আশ্চর্য কাণ্ড! একেই বোধহয় বলে টেলিপ্যাথি। আমি তো এইমাত্র তোমার কথাই ভাবছিলাম। আমিও হাসতে হাসতে বললাম, কেন গো, কেন আমার কথা ভাবছিলে কেন? ভাবছিলাম এই জন্য যে এই বাদলা দিনে খুব ইচ্ছে করছে তারানাথের বাড়ি যেতে। বছরের প্রথম বৃষ্টি, তপ্ত মাটি থেকে উঠে আসা বৃষ্টির গন্ধ, তার সাথে তারানাথের গল্প আর গরম গরম তেলে ভাজা। অসাধারণ একটা ককটেল, বুঝলে? কতদিন যাওয়া হয়নি বলো তো ওখানে। আর তারানাথের বাড়িতে যাওয়া মানেই তো তোমার সঙ্গে যাওয়া। এইবার আশা করি বুঝতে পেরেছো কেন তোমার কথাই ভাবছিলাম। দুজনেই একসঙ্গে হেসে উঠলাম। তারপর আর কি, ট্রাম ধরে সোজা চলে এলাম উত্তর কলকাতার সেই ঘিঞ্জি গলিতে মঠ লেনে। সেই অতি চেনা পুরনো রংচটা একতলা বাড়ি, দরজার উপর অস্পষ্ট হয়ে আসা সেই বিজ্ঞাপন, জ্যোতিষার্ণব শ্রী তারানাথ তান্ত্রিক। এখানে সঠিক মূল্যে হস্তরেখা ও কোষ্ঠী বিচার করা হয়ে থাকে, বহু রাজা মহারাজা দ্বারা উচ্চ প্রশংসিত। কথা বলতে বলতে আমরা দুজনে এসে পড়েছি তারানাথের বাড়ির সামনে। আমার পকেটে গরম আলুর চপের ঠোঙা, কিশোরীর পকেটে সদ্য কেনা পাসিং শোয়ের প্যাকেট। দরজায় মাত্র একবার কড়া নাড়তেই চারি এসে দরজা খুলে দিয়ে হেসে বলল, ও মা, এই তো এসে পড়েছেন। তার মানে তুমি কি জানতে নাকি আমরা আজ আসবো? আমরা তো নিজেরাই জানতাম না, কোনো প্রোগ্রাম ছিল না। হঠাৎই খেলার মাঠে দুজনে দেখা হতেই প্ল্যান হলো আর চলে এলাম। তুমি জানলে কি করে? সে আর আমি কি জানি, বাবা বলল। কিশোরী আরও অবাক হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, আমি বাধা দিয়ে বললাম, এই ঠাকুরমশাই আগেও তো অনেকবার এইভাবে আমাদের আসার কথা জানিয়ে দিয়েছেন চারিকে। এই তুমি বোধহয় ভুলে গেছো কিশোরী, উনি দূর শ্রবণ ক্ষমতার অধিকারী। কঠিন তপস্যায় কর্ণ পিশাচিনীকে বশ করেছেন উনি। তাই অদূর ভবিষ্যতে কি ঘটতে চলেছে অথবা তার পরিণাম কি, এইসব কথা পিশাচিনী ওনার কানে কানে অবিরাম বলে যায়। তুমি তো বিশ্বাস করতে চাও না, এবার নিজেই প্রমাণ দেখো। কিশোরীর মুখে আর কোনো কথা জোগালো না। দুজনেই পায়ে পায়ে তারানাথের বৈঠকখানায় এসে হাজির হলাম। দেখলাম আজও তারানাথ যথারীতি বসে আছে ওর সেই পুরনো তক্তপোষখানার ওপর। সামনে পড়ে আছে লাল শালু দিয়ে যত্ন করে মোড়া একটা বই, সম্ভবত তন্ত্র বিষয়ক কোনো বই। আমাদের দেখে খুব খুশি হয়ে তারানাথ বলে উঠল, আরে এসো এসো ভাইয়ারা, এবার অনেক দিন পর এলে, তা সব খবর ভালো তো তোমাদের? আমরা ঘরের কোণা থেকে মাদুরখানা টেনে এনে মেঝের উপর বিছিয়ে বসতে বসতে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, আপনার আশীর্বাদে সব ভালো। আপনি ভালো আছেন তো? তারানাথ মাথা নেড়ে বলল, চলে যাচ্ছে মায়ের দয়ায় আর মধু সুন্দরী দেবীর আশীর্বাদে। বোনের বিয়ে হলো ঠাকুরমশাই আগের সপ্তাহে, তাই নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমাদের কথাবার্তার মাঝখানে চারি এসে হাজির হলো। একটা থালায় 3 কাপ ধোঁয়া ওঠা গরম চা, আর সঙ্গে আমার আনা গরম গরম আলুর চপ। তারানাথ চা খেতে খেতে কিশোরীর হাত থেকে পাসিং শোয়ের প্যাকেটখানা নিয়ে একটা সিগারেট বের করলো। তারপর কোমরের কাছ থেকে দেশটাই বের করে ধরাতে ধরাতে বলল, তা বোনের বিয়ে কেমন হলো হে কিশোরী? কোথায় বিয়ে দিলে? জামাই কেমন হলো? আগে আপনার আশীর্বাদে জামাই বেশ ভালোই হয়েছে। ভালো চাকরি করে, আবার চাষের জমি জমাও আছে। বাড়ি বাঁকুড়ার বড় জোড়ায়, বেশ সম্পন্ন পরিবার। কি বললে? বাঁকুড়ার বড় জোড়া? একদিকে দামোদর নদী আর একদিকে গড়ের জঙ্গল। সে জঙ্গল থেকে মাঝে মধ্যেই হাতির পাল নেমে এসে ঢুকে যায় লোকালয়ে। তারপর ধানের ক্ষেত, কলা বাগান, গেরস্ত বাড়ি সব তছনছ করে দিয়ে যায়। কি আমি ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনি তো একদম ঠিক বলছেন। আপনি গিয়েছেন নাকি কখনো বড় জোড়ায়? গিয়েছি মানে? ওখানে ওই দামোদরের তীরে আমার সেবার এক অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল হে। অনেকদিন বাদে তোমার মুখে বড় জোড়ার নাম শুনে হঠাৎ সব কথা মনে পড়ে গেল। কি বলবো তোমাদের, তোমরা হয়তো বিশ্বাস করবে না।
সেদিনই প্রথম আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলাম একটি অতৃপ্ত আত্মার প্রতিশোধ স্পৃহা কি ভীষণ হয়। আমি উদ্গ্রীব হয়ে বললাম, তাহলে আর দেরি কেন, বলুন আমাদের কি ঘটেছিল বড়জোড়ায়। তারানাথ চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে বসে রইল। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ে যাচ্ছে। মটলিনের চারপাশে ঘন হয়ে এসেছে অন্ধকার। এমনিতেই পাড়াটা ভীষণ সেকেলে, চুপচাপ, নিরানন্দ আর ঘেঞ্জি টাইপের। এই প্রবল বৃষ্টিতে কোথাও কোনো শব্দ নেই, কেবল ভাঙা জানালার উপর টিনের সানসেটের মাথায় বৃষ্টির ফোঁটা পড়ার একঘেয়ে শব্দ। গল্পের আভাস পেয়ে আমার মন উৎসুক হয়ে উঠেছে ততক্ষণে। তারানাথের ঠোঁটের কোণে ধরে রাখা পাসিং শোয়ের সিগারেটটায় শেষ টান দিতে দিতে তারানাথ বলল, সে কি আজকের কথা হে? তা প্রায় 3 যুগ আগেকার কথা সেসব। তখন আমার বয়স বেশি নয়, এই 19 কি 20 হবে। আমি ভালো গুরুর সন্ধানে বাড়ি থেকে পালিয়ে এখানে ওখানে ভবঘুরের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কেউ একটা কোনো সাধু সন্ন্যাসীর সন্ধান দিলেই পাগলের মতো ছুটে যাই সেখানে। 2-4 দিন নেই আঁকুড়ের মতো পড়ে থাকি সাধু বাবার চরণ ধরে। তারপরে হয় সে কেটে পড়ে, নয় আমি পালিয়ে আসি। সাধু বাবার ভাঁওতাবাজি ধরে ফেলি। কিছুতেই আর মনের মতো গুরু খুঁজে পাই না, যে আমাকে সত্যি সত্যি মহাশক্তি মহামায়ের সাধনার পথে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে। বেশ কিছুদিন ঘোরাঘুরির পর ভাঙা মন নিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে আসি। কিন্তু বাড়িতেও 2 দিন নিশ্চিন্তে টিকতে পারি না। বিয়ে বিয়ে করে আমার বাড়ির সবাই একেবারে মরিয়া হয়ে উঠেছে তখন। কি করে জানি না, আমার বাড়ির লোকেদের মানে আমার বাবা মা আর দাদাদের ধারণা হয়ে গিয়েছিল যে বিয়ে দিয়ে দিলেই নাকি আমার ভবঘুরে রোগ একেবারে কেটে যাবে। কিন্তু আমি তো জানি এ আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া রোগ। আমার ঠাকুরদার এক দাদা ঈশ্বর বগলাচরণ চক্রবর্তী তরুণ বয়সে গৃহত্যাগ করেছিলেন। তারপর আর কেউ কখনো তার সন্ধান পায়নি। আমার এই ঘন ঘন গৃহত্যাগ আর সাধু সন্ন্যাসীর পিছন পিছন ঘোরা দেখে গ্রামের পুরনো লোকেদের অনেকেই তখন বলতেন আমার সেই ঠাকুরদার ভাই নাকি পুনর্জন্ম নিয়ে আবার ফিরে এসেছেন তারানাথ, মানে আমার রূপ ধরে। দাদুর মতো আমিও নাকি একদিন ঠিক নিরুদ্দেশ হয়ে যাব। তার সে যাই হোক, আমি অবশ্য এসব কথা বিশ্বাস করতাম না। তবে বংশের ধারা বলে একটা কথা তো আছে জানোই। তখন আমার মধ্যে বংশের সেই ধারাটাই বয়ে চলেছে। কি করে বড় জোড়ায় এসে পড়লুম সে কথাটাই আগে বলি। বড় জোড়ায় এসে পড়েছিলুম এক সন্ন্যাসীর চেলা হয়ে। সেবার গঙ্গাসাগর মেলায় গিয়েছিলুম সাধু সন্ন্যাসীর টানে। মেলা থেকেই এক আশ্চর্য শক্তিধর সাধু বাবার সঙ্গে পরিচয় হলো আমার। পরিচয় ক্রমে ক্রমে গাঢ় হলো। সাধু বাবারও আমাকে খুব পছন্দ হয়ে গেল। কিরকমভাবে পরিচয় হলো সেটা একটু বলুন। সাগর মেলায় তো লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী যায়, তাদের মাঝখান থেকে হঠাৎ বিশেষ করে একজনকেই কেন আপনার গুরু হিসেবে পছন্দ হয়ে গেল, সেটা আমাদের বেশ ভালো করে সবিস্তারে বলুন ঠাকুরমশাই। সে আর বলো না, তখন বয়স ছিল কম। যা দেখি তাতেই চোখ ছানা বড়া হয়ে যায়। এই সাধুর দেখলাম পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা জটা, চোখ দুটো আগুনের ভাঁটার মতো
সব সময় যেন দপদপ করে জ্বলছে। সমুদ্রের ধারে একটা ছাউনির নিচে বসে দিনভর নানা রকম ভেলকি দেখিয়ে যাচ্ছেন তিনি। সব সময় তার চারধারে নানা জাতের নানা বয়সের লোকজনের ভিড়। বিশেষত সন্ধেবেলায় মেয়েদের আর লোকেদের লম্বা লাইন পড়ে যায়। তখন বাবা নানা রকমের তাবিজ, কবচ, জল পোড়া, ধুলো পোড়া ইত্যাদি দেন। ছেলে হওয়া, অসুখ সারানো, বাস্তুদোষ কাটানো, বান মারা ইত্যাদি নানা রকমের তাবিজ আর কবজ ডাঁই করা থাকে বাবার পাশে। ঘণ্টা দুয়েকের মধ্যেই এই সব অব্যর্থ তাবিজ আর কবচ নিঃশেষ হয়ে যায়। আবার সারা রাত জেগে বাবার চেলারা কবচ তৈরি করত পরদিনের জন্য। তা ঠাকুরমশাই, ওই সাধু বাবা কিরকম আশ্চর্য ভেলকিবাজি দেখাতেন সেটা তো বললেন না। তারানাথ তার সেই নারকেল মালার ছাইদানের মধ্যে সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে বলল, সেসব নানা রকমের কারুকার্যই দেখাতো সাধু বাবা। কখনো হাতের তালুর উপর মন্ত্র পড়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, কখনো গাছ থেকে পেয়ারা পেড়ে আনার মতো করে শূন্য থেকে পেড়ে আনছে আপেল, আঙুর, বেদানা। কখনো কারো বাড়ির দেওয়া রুমালে তার পছন্দ মতো ফুলের গন্ধ মাখিয়ে দিচ্ছে। কখনো এক মুঠো বালির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে সেটাকে এক মুঠো মিহিদানা করে ফেলল। মুখে দিয়ে দেখছি একেবারে বর্ধমানের মিহিদানা। ভুর ভুর করে বের হচ্ছে খাঁটি ঘিয়ের গন্ধ। কখনো দেখতাম বড় বড় খেজুর কাঁটার ওপর বিছানা পেতে এলো গায়ে ঘুমোচ্ছে। কখনো এক মুঠো বালি নিজের চারিদিকে ছড়িয়ে দিয়ে তৈরি করছে আগুনের বলয়। প্রচুর লোক খুব ভিড় করে দেখত এইসব। ঝনঝন করে পড়তো টাকা পয়সা। আমি রোজ গিয়ে একধারে বসে থাকতুম। অবাক হয়ে দেখতুম আর ভাবতুম, লোকটা কি অমিত শক্তিধর। এ তো দেখছি যা ইচ্ছা তাই করতে পারে। কে জানে, হয়তো এক মুঠো বালি থেকে এক মুঠো টাকাও ইচ্ছে করলে বের করে ফেলতে পারে। এরকম সাধু সন্ন্যাসীর পক্ষে সবই করা সম্ভব। তবে টাকা পয়সার ওপর লোভ আমার কোনোদিনও ছিল না, এখনো নেই। কোনো রকমে মায়ের কৃপায় দিন চলে গেলেই হলো। যাই হোক, সেই সময় আমার লক্ষ্য ছিল একটাই, সৎ গুরুর কাছে দীক্ষা লাভ করা আর তার দেখানো পথ ধরে সাধনা করে কালী মায়ের দর্শন লাভ। যাই হোক, রোজ রোজ আমাকে আসতে দেখে আর একধারে বসে থাকতে দেখে সাধু বাবা তো একদিন ফাঁকা পেয়ে কাছে ডাকলেন। বাড়ি কোথায়, কি করি, কেন ঘুরছি, এই সব জিজ্ঞেস করতে লাগলেন। আমারও তখন ঘোর লেগেছে চোখে। সব কথার উত্তর দিয়ে টিয়ে শেষে বললাম, বাবা, আমাকে আপনার চেলা করে নিন। বাবাও বেশি নাড়াছাড়িনি করে অল্প কথাতেই রাজি হয়ে গেলেন। বাঙালি সাধু, কথাবার্তাতেও কোনো অসুবিধা হলো না। মনে হলো, যাক বাবা, এতদিনে মনের মতো গুরু পেলাম, এবার আমার অভীষ্ট সিদ্ধ হবেই হবে। তো সেই থেকেই জুড়ে গেলাম তার সঙ্গে। তারপর তো দিন 15 পর সোমেলা ভেঙে যেতে ওখান থেকে টানা বাসে করে চলে এলাম কলকাতা। সেখানে বাবুঘাটে সাধুদের আড্ডায় দিনটা কতক থাকলাম। ওখানে অনেক ভক্ত আর কৌতূহলী লোকজন সব সময় ঘিরে থাকত, টাকা পয়সা ফলমূল দিত।
খাওয়া দাওয়াও বেশ ভালোই হতো। তারপর ট্রেন ধরে বর্ধমান হয়ে চলে এলাম দুর্গাপুরে। সেখানে দিনটা কতক থেকে আবার বাসে চেপে দুর্গাপুর ব্যারেজ পের হয়ে এসে পৌঁছলাম বড়জোড়া। ওখানে গিয়ে দেখলাম সাধু বাবার একটা ছোট মতো আশ্রম আছে দামোদর নদীর কাছাকাছি। সেখানে আরো কয়েকজন একেবারে নিকট শিষ্যও আছে সাধু বাবার। তারা তো পিনাকি বাবা বলতে অজ্ঞান। দেখে বুঝতে পারলাম আমার ওই সাধুজি মানে পিনাকি বাবা বেশ রসে বসেই থাকেন। তাঁর এবং তার বিশেষ শিষ্য কজনার চেহারাও বেশ ভোগী পুরুষের মতোই। আশ্রমটিও বেশ পরিপাটি, মনোরম। নানা রকম ফুল ফলের গাছ, চারিদিকের পরিবেশ বেশ ছায়া শীতল করে রেখেছে। আশ্রমের মাঝামাঝি ছোট একটি পুকুর আছে, তার চারপাশে নারিকেল গাছের সারি। পুকুরের কোলে কোলে জবা ফুল সহ নানা রকমের ফুলের গাছ। আশ্রমের ভেতরে মা কালীর মন্দির। দিনে 4 বার পুজো হয়। দুপুরে হয় অন্নভোগ আর রাতে লুচি ভোগ। সেই ভোগই খায় আশ্রমের সবাই। আশেপাশের ভক্তজনরা কেউ পুজো দিতে এলে তারাও পায় প্রসাদ। বাবার 2 প্রধান চেলা বেশ গম্ভীর আর ভারী কি স্বভাবের। তাদের মাথাতেও বিরাট বিরাট জটা। আমাকে অবশ্য তারা বেশ ভালোভাবেই গ্রহণ করল। প্রথম কটা দিন বেশ ভালোভাবেই কাটল। পিনাকি বাবা আমায় ওই কদিনে শেখালো ঘর বন্ধন করার মন্ত্র আর পদ্ধতি। বলল এই ভালোভাবে আয়ত্ত হয়ে গেলেই ও আমাকে শেখাবে তনুবন্ধন ক্রিয়া। ওই ক্রিয়া জানলে ভূত প্রেত্য ছাড় জমেও ছুঁতে পারবে না। আমি ভাবলাম দেখাই যাক, থেকে যাই কিছুদিন। তারপর তেমন বুঝলে পুরোপুরি শিষ্য হয়ে যাব। দীক্ষা নিয়ে আর বাড়ি ফিরে যাব না, একেবারে পাকাপাকিভাবে গৃহত্যাগ করব। তারপর তারানাথ বলতে লাগলো, পিনাকি বাবার আশ্রমে দিন আমার ভালোই কাটছিল। হঠাৎ, সম্ভবত 3য় কিংবা 4র্থ দিন হবে, একদল পুলিশ এসে ঘিরে ফেলল গোটা আশ্রমটা। আমি তো অবাক। পিনাকি বাবা তো পুলিশ দেখেই রেগে লাল হয়ে বেরিয়ে এলেন। জটা দুলিয়ে চোখ ঘুরিয়ে ত্রিশূল উঁচিয়ে বললেন, এই, তোদের সাহস তো কম নয়। তোরা এসেছিস আমার আশ্রমে খুনি খুঁজতে। আমি লোকালয় ছেড়ে এই নির্জনে পড়ে থাকি, মায়ের নাম করে। কটা ছেলে এখানে থেকে আমার সেবা যত্ন করে। এর মধ্যে তোরা খুনি খুঁজতে এসেছিস। ভালো চাস তো এখান থেকে বেরিয়ে যা, নচেত একবার মায়ের কোপে পড়লে সব কটা নির্বংশ হয়ে যাবি। 3 কুলে কেউ থাকবে না মুখে আগুন দেওয়ার মতো। পিনাকি বাবার এই কথা শুনে আর ওই উগ্র ভয়ঙ্কর মূর্তি দেখে পুলিশগুলো চলে গেল আশ্রম ছেড়ে। আমারও কেমন যেন বেশ ভয় ভয় করতে লাগলো। মুখে কিছু বললাম না। এসেছি সাধন ভজনের জন্যে গুরুর খোঁজে, এর মধ্যে আবার এইসব পুলিশ টুলিশ কেন? ভূত প্রেত দৈত্য দানব পিশাচ ডাকিনী হাকিনী কারুকেই ভয় পায় না এই তারানাথ তান্ত্রিক। কিন্তু পুলিশের খাঁকি দেখলেই এখনো কেমন যেন মনের মধ্যেটা দিশেহারা হয়ে পড়ে। সেদিন সারা দিন আশ্রমের কেউ বিশেষ কোনো কথা বলল না।
আশ্রমের মধ্যে কেবল যেন একটা গুমোট ভাব। সন্ধ্যের পর সন্ন্যাসী বাবাকে বললাম, বাবা, নদীর দিকটা থেকে একটু ঘুরে আসব, এখানে আসা থেকে তো কোথাও যাইনি। পিনাকি বাবা একটু ভেবে বলল, যাবি? তো যা, কিন্তু বেটা বেশি দেরি করবি না। এখানে রাতে নদীর চরে নানান রকম অশরীরী ঘুরে বেড়ায়। তোর কিন্তু এখনো তনু বন্ধন হয়নি, মনে থাকে যেন, সাবধান। আচ্ছা বাবা, বলে আশ্রম থেকে বেরিয়ে পায়ে পায়ে নদীর চরের দিকে এগিয়ে চললাম। একদিন লক্ষ্য করে দেখেছি, সাধুর চেলা দুজন সন্ধে হলেই মদ গাঁজা এইসব নিয়ে বসে। জিজ্ঞেস করতে বলেছিল, এ হলো বাবা বোম ভোলানাথ আর তারা মায়ের প্রসাদী মদ গাঁজা। এসব না খেলে নাকি জ্ঞান চক্ষুও খোলে না, আর মায়ের শক্তিও লাভ হয় না। তান্ত্রিক হবার প্রথম কথাই হলো মাছ, মাংস, মদ, মুদ্রা, আর এইটুকু বলে তারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করত আর হাসাহাসি করতে থাকত। আমি আর তাদের বিশেষ ঘাঁটাতাম না। আজও বের হবার সময় দেখলাম তারা মদ মাংসের আসর বসাবার ব্যবস্থা করছে। আমি কারো সঙ্গে কোনো কথা না বলে আশ্রম থেকে চুপচাপ পায়ে পায়ে বেরিয়ে এলাম। নদীর ধার ধরে হাঁটছি, একা একা মায়ের নাম করতে করতে। সাদা বালির প্রশস্ত চড়া, এখানে ওখানে ছোট ছোট ঝোপঝাড়, দূরে ঘন জঙ্গল থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। বালির চরে মাটি শুঁকে শুঁকে ঘুরে বেড়াচ্ছে কতগুলো রুগ্ন হাড় বের করা নেড়ি কুকুর। উঁচু পাড়ের দিকে সারি সারি তাল গাছ, সেখান থেকে ভেসে আসছে শকুনের বিচ্ছিরি কান্না, ঠিক যেন কোনো মানুষের বাচ্চা কাঁদছে। আমি বিষয়টা জানি বলে ভয় পেলাম না, কিন্তু অন্য কেউ হলে নির্ঘাত ভয় পেয়ে যেত। বেশ অনেকক্ষণ হেঁটে যাবার পর হঠাৎ মনে হলো, আমি এভাবে হাঁটছি কেন? আমি তো নদীর ধারে বসেছিলাম, কেনই বা যাচ্ছি আর কোন দিকেই বা যাচ্ছি? ভাবা মাত্র আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম কোনো এক অদৃশ্য শক্তি আমাকে যেন সামনের দিকে টেনে নিয়ে চলল। দুর্বার তার শক্তি, আমি হাজার চেষ্টা করেও থামতে পারলাম না। একবার দেহ মনের সমস্ত শক্তি এক করে বসে পড়লাম সাদা বালির চড়ার ওপর। আর ঠিক তখনই আমার কানের কাছে কে যেন ফিস ফিস করে বলে উঠল, বসলি কেন? আয় 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 আয়, আমার সঙ্গে আয় আয় আয়। এইবার আমার মনে হলো কে যেন একটা হ্যাঁচকা টান দিয়ে আমাকে সোজা দাঁড় করিয়ে দিল, আর আমি যন্ত্রচালিতের মতো সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। দূর থেকে সামনের শ্মশানে পুড়তে থাকা জ্বলন্ত চিতার লেলিহান আগুনের শিখা চোখে পড়ল। নদীর হিমেল বাতাসে ভেসে আসতে লাগলো মরা কান্নার আওয়াজ। বুঝতে পারলাম সামনেই মহা শ্মশান, আর আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি সেই শ্মশানের দিকেই। তারপর আমার প্রশ্ন শুনে তারানাথ বলল, এই প্রথম আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। একে নতুন জায়গা, আশপাশ সম্পূর্ণ জনমানব শূন্য। বহু দূর পর্যন্ত কোথাও কোনো গ্রাম তো দূরের কথা,
একটা কুটিরের পর্যন্ত চিহ্ন দেখতে পেলাম না। দেখতে পেলাম না কোনো মানুষও, কেবল কয়েকজন শ্মশান যাত্রী ছাড়া। আমার বাঁ দিকে তখন শীতের শান্ত দামোদর নদ, আর ডান দিকে শালমহুয়ার গভীর জঙ্গল, সামনে মহা শ্মশান। সন্ধে গড়িয়ে রাত নেমে এসেছে, ঘন কালো রাত। আকাশে দু একটি তারা দেখা দিয়েই মিলিয়ে গেল। বোধহয় মেঘ করেছে, একটু পরেই বৃষ্টি নামতে পারে। হু হু করে কনকনে ঠান্ডা উত্তুরে বাতাস বইতে শুরু করেছে। হঠাৎ মনে হলো আমার মাথার ওপর দিয়ে শোঁ শোঁ করে মস্ত কোনো পাখি যেন ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। কনকনে ঠান্ডা হাওয়ার প্রবল একটা ঝাপটা লাগলো আমার গায়ে। সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল আমার। সেই সঙ্গেও পাশের জঙ্গলে কেউ বা কারা যেন একসঙ্গে অট্টহাসি হেসে উঠল, হা 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 করে। আবার কিছুক্ষণের মধ্যেই সে হাসি এক অন্তহীন বুক ফাটা কান্নায় পরিণত হয়ে গেল। হঠাৎ প্রচণ্ড ভয় লাগতে লাগলো আমার। আমি মনে মনে বিড়বিড় করে বললাম, এ সমস্ত কি হচ্ছে? এসব কি প্রকৃতই ঘটছে নাকি আমার মনের ভুল? আমি কি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি? মা কালী, হে মা কালী, আমাকে রক্ষা করো, রক্ষা করো মা, আমাকে মা রক্ষা করো মা। তারানাথ গল্প বলে যাচ্ছে, আর আমরা দুই শ্রোতা, আমি আর কিশোরী, তার মুখের দিকে নির্বাক বিস্ময়ে কেবল শুনে যাচ্ছি তাকিয়ে। সেই অদ্ভুত অতি প্রাকৃতের গল্প। আমাদের চারদিক থেকে ততক্ষণে মুছে গেছে এই কলকাতা শহর। এই বিদ্যুতের আলো ঝলমল, যানবাহনের গর্জন মুখরিত অত্যাধুনিক পরিবেশ মুছে গিয়ে পরিণত হয়েছে যেন এক প্রাগৈতিহাসিক অন্ধকার যুগে। তারানাথ বলে চলেছে, ঘন সূচিভেদ্য অন্ধকারের মাঝখান চিরে হন হন করে হেঁটে চলেছি আমি। ডাইনে বাঁয়ে সামনে পিছনে কোথাও কোনো জীবনের চিহ্ন নেই। বহু দূরে শ্মশানে জ্বলছে চিতার আগুন। ভেসে আসছে স্বজন হারানো কোনো হতভাগিনী নারীর কান্না। যন্ত্রচালিতের মতো যত শ্মশানের দিকে এগিয়ে চলেছি, তত মনে হচ্ছে পথ যেন আর ফুরোচ্ছেই না। বড় ক্লান্ত লাগছে। এ কোথায় চলেছি আমি? হঠাৎ মাথার ওপর দিয়ে তীক্ষ্ণ চিৎকার করে আরো একটা কাল পেঁচা উড়ে গেল। এবার আমি চমকে মাথা তুলে আকাশের দিকে তাকাতেই ভয়ে বিস্ময়ে আমার পা দুটো যেন বালির মধ্যে গেঁথে গেল। ভীতু স্বভাবের আমি কোনোদিনও নই, সে তোমরা আমার আগের গল্পগুলো থেকে নিশ্চয়ই জানতে পেরেছ। কিন্তু আজকে এই নির্জন নদীর চরে অন্ধকার আকাশের দিকে চোখ তুলে যা দেখলাম, তাতে আমার মেরুদণ্ড বেয়ে বরফের মতো একটা কনকনে শীতল স্রোত বয়ে গেল। পাথরের মতো ভারী হাত পা নিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। তারানাথ থামতেই আমি বলে উঠলাম, কি দেখলেন ঠাকুরমশাই? আপনি কি দেখলেন বলুন না। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করতে করতে চোখ বড় বড় করে বলল, দেখলাম আমার সামনে একটা মেয়ে মানুষের কাটা মুন্ডু শূন্যে ভেসে ভেসে চলেছে, আর সেই মুন্ডু থেকে টপ টপ করে ঝরে পড়ছে টাটকা রক্ত। খোলা চুলগুলো আকাশে উড়ছে সাপের মতো ফনা তুলে। এই বীভৎস দৃশ্য দেখে আমি চোখ বন্ধ করে সেই বালির চড়ার ওপরেই ধপ করে বসে পড়লাম। মনে হলো আমার শরীরের কোথাও যেন এক তিল শক্তিও আর অবশিষ্ট নেই। হয়তো শুয়েই পড়েছিলাম,
কিন্তু পর মুহূর্তেই আবার সেই হ্যাঁচকা টান। ওঠ ওঠ, চল চল চল। না, বেশ বুঝতে পারলাম ওই শূন্যে ভাসমান কাটা মুন্ডুর হাত থেকে রেহাই নেই আমার। আবার আমি যন্ত্রের মতো চলতে লাগলাম কাটা মুন্ডুটাকে অনুসরণ করে। এদিকে আর এক মুশকিল উপস্থিত হলো। কাটা মুন্ডু চলেছে, সেই সঙ্গে ফোঁটা ফোঁটা রক্ত চলেছে পড়তে পড়তে। আর সেই রক্তের গন্ধে কোথা থেকে এক পাল কুকুর উচ্চস্বরে ঘেউ ঘেউ করতে করতে ছুটে চলেছে আমার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে। মুশকিল এই যে তারা রক্তের গন্ধ পাচ্ছে অথচ রক্ত পাচ্ছে না। তাই আরো ক্ষেপে উঠে আরো জোরে জোরে চিৎকার করে ছুটে চলেছে সামনের দিকে। তাদের চিৎকারে আকৃষ্ট হয়ে আশপাশ থেকে আরো কুকুর দলে দলে এসে হাজির হতে লাগলো। আর বিশাল এক কুকুর বাহিনী তৈরি করে ফেলল দেখতে দেখতে। আমি বুঝতে পারলাম না, আশেপাশে বহু দূরেও কোনো গ্রামের চিহ্ন মাত্র চোখে পড়ছে না। তাহলে এত কুকুর আসছে কোথা থেকে? হয়তো এরা এই নদীর চরেরই স্থায়ী বাসিন্দা। নদীতে ভেসে আসা মরা জীবজন্তুর দেহ খেয়েই জীবন ধারণ করে এরা। যাই হোক, আমি তো অন্ধের মতো চলেছি কুকুর বাহিনীকে অনুসরণ করে। তবে অনুসরণ করছি বলাটা ভুল, কারণ কোনো এক অদৃশ্য মহাশক্তি আমাকে যেন টানতে টানতে নিয়ে চলেছে। আমি হাঁটছি বটে, কিন্তু মনে হচ্ছে যেন আমার পা মাটিতে নেই। আমি যেন বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে চলেছি সামনে। দেখলাম শ্মশানটাকে ডান হাতে রেখে আমার কুকুর বাহিনী এগিয়ে চলেছে নদীর পাড় বরাবর। আস্তে আস্তে শ্মশানকে পিছনে ফেলে রেখে এগিয়ে চলেছি আমরা। অনেক দূর যাবার পর শ্মশানের কান্নার শব্দ কিংবা চিতার আগুনও আর চোখে পড়ছে না তখন বুঝলাম অনেকটা দূরে এসে পড়েছি। কুকুরগুলোর লক্ষ্য এখন আর চড়ার বালির ওপরে টোপে টোপে পড়া রক্তের বিন্দু নয়। তারা যেন অন্য কোনো একটা বিশেষ কিছু বস্তু লক্ষ্য করে সেই দিকে ছুটে চলেছে উদ্ভ্রান্তের মতো ঊর্ধ্বশ্বাসে। হঠাৎ দেখলাম কুকুরগুলো ছুটতে ছুটতে একটা ঝাঁকড়া পাকুড় গাছের নিচে, জল যেখানে খানিকটা ঢুকে এসেছে পাড়ের দিকে, সেখানে একটা ঘোলাটে জলের ডোবা বা ওড়ের মতো জায়গার সৃষ্টি হয়েছে। কুকুরগুলো দল বেঁধে সেই ডোবাটার দিকে এগিয়ে গেল আর ঝপঝপ করে নেমে পড়তে লাগলো সেই ঘোলাটে জলের মধ্যে। আমি উঁচু পাড়ের ওপর দাঁড়িয়ে রইলাম আড়ষ্ট হয়ে। তারপর অবাক হয়ে দেখতে লাগলাম কুকুরগুলো দল বেঁধে জলের মধ্যে থেকে কি যেন একটা ভারী জিনিস নিয়ে টানাটানি করছে। টানতে টানতে কিছু একটা বস্তুকে ডাঙার ওপর তুলে আনার চেষ্টা করছে কুকুরগুলো, আর তারস্বরে ডেকে চলেছে। আমি ততক্ষণে বুঝে গেছি এখানে, মানে সেই বিকাল থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটে চলেছে বা ভবিষ্যতে ঘটতে চলেছে সেখানে আমার কোনো ভূমিকা নেই। যা কিছু ঘটছে তা অন্য কারো ইচ্ছায় ঘটছে, আর তার শক্তি আমার চেয়ে ঢের ঢের গুণ বেশি। তাই হাত পা বুদ্ধি সবাইকে ছুটি দিয়ে চুপচাপ পাথরের স্তম্ভের মতো দাঁড়িয়ে রইলাম পাড়ের ওপর। হঠাৎ মাংস পচা তীব্র দুর্গন্ধে আমার সমস্ত শরীর গুলিয়ে উঠল। আমি ওয়াক ওয়াক করে বমি করতে লাগলাম নাক টিপে। বমি করতে করতে অবশ হয়ে এলো
আমার সমস্ত শরীর। আর তখন সেই আচ্ছন্নতার মধ্যেই তাকিয়ে দেখলাম কুকুরগুলো একটা পচা গলা কাদা মাখা লাশের পরনের শাড়ি কামড়ে টেনে তুলেছে ডাঙার ওপরে। লাশটার মুন্ডু নেই, সমস্ত শরীরটা ফুলে ঢোল হয়ে একেবারে বিভৎস হয়ে গেছে। এবার ওই বিশালাকার বিকৃত লাশটাকে নিয়ে কুকুরগুলোর মধ্যে ভীষণ দাঙ্গা হাঙ্গামা আর কামড়া কামড়ি চলতে লাগলো, আর সেই সঙ্গে বিভৎস চিৎকার। আমি সেই দৃশ্য, সেই চিৎকার আর তার সঙ্গে সেই অসহ্য দুর্গন্ধ আর সহ্য করতে পারছিলাম না। ঠিক করলাম যে করেই হোক পালাতে হবে এই মুহূর্তে, এই নির্জন বিভৎস পরিবেশ ছেড়ে যেখানে হোক পালাতেই হবে। তা না হলে দুর্গন্ধেই শ্বাস রোধ হয়ে মারা যাব আমি। অগত্যা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম। কোন দিকে ছুটছি, কেন ছুটছি কিছুই বুঝতে পারছি না। এদিকে কখনো আসিনি, পথঘাট কিছুই জানি না। কতক্ষণ এভাবে ছুটেছি বলতে পারবো না, তবে অনেকক্ষণ ছোটার পর কোথাও যেন একটা বড় পাঁচিলের গায়ে এসে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম, আর মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেললাম আমি। তারপর কিশোরী বিস্ফারিত চোখে প্রশ্ন করল, তারপর কি হলো ঠাকুরমশাই? তারপর যখন আমার জ্ঞান হলো, দেখলাম আমি একটা ছোট ঘরে একটা কাঠের বেঞ্চের ওপর শুয়ে আছি। আমার চারপাশে অনেকগুলো মানুষ, তারা সবাই খাঁকি পোশাক পরা পুলিশের লোকজন। আমার জ্ঞান ফিরতে দেখে একজন পুলিশ জিজ্ঞেস করল, তোমাকে কাল ওই পিনাকি বাবার আশ্রমে দেখেছিলুম না? এখানে কি করে এলে? এই জায়গাটা তো সেই আশ্রম থেকে অনেক দূর, প্রায় 20 মাইল হবে। আমি ইশারায় বললাম, আগে আমাকে একটু জল দিন, সব বলছি। জল এলো। আমি পরপর 2 গ্লাস জল খেয়ে ফেললাম। মরুভূমির মতো তৃষ্ণায় এতক্ষণে আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। জল খেয়ে একটু যেন ধাতস্থ হলাম আমি। তারপর অনেকক্ষণ বসে রইলাম চোখ বুজিয়ে। ধীরে ধীরে একটু একটু করে আমার সব মনে পড়ে যেতে লাগলো। আমি বাবার আশ্রমে আসা থেকে শুরু করে আগের দিন রাতে থানার পাঁচিলের গায়ে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাওয়া পর্যন্ত সব কিছু খুলে বললাম। কোথাও এতটুকু বাদ দিলাম না বা বাড়িয়েও বললাম না। সব কথা বলবার পর মনে হলো ওই কাটা মুন্ডু শূন্যে ভাসতে ভাসতে পথ দেখানোর ব্যাপারটা পুলিশের লোকেরা ঠিক যেন বিশ্বাস করল না। আমাকে দারোগা বাবু জিজ্ঞেস করল, তুমি কি কাল নেশা করেছিলে? তোমাদের ওই আশ্রমে তো গাঁজা, ভাং, দিশি, বিলিতি সব রকম পান চলে বলে শুনেছি। আমি বললাম, দেখুন, আমি কুলীন ব্রাহ্মণের সন্তান। গাঁজা ভাং একাধবার সাধুদের পাল্লায় পড়ে খেলেও মদ স্পর্শ করিনি, আর জীবনে কখনো মিথ্যে কথা বলিনি। আপনাদের ইচ্ছে হলে আমার কথা বিশ্বাস করুন, না ইচ্ছে হলে না করুন। জেলে ভরে রাখতে চাইলে তাও রাখতে পারেন। আমি সংসার বিভাগী মানুষ, জেলে বসে আমার মায়ের নাম করব, কোনো অসুবিধে হবে না। এখন আপনাদের যেটা উচিত বলে মনে হবে সেটাই করুন। এরপর পুলিশের লোকেরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কিছুক্ষণ নিজেদের মধ্যে চুপি চুপি কি সব পরামর্শ করার পর দারোগা বাবু হুকুম দিলেন, এই কে আছিস? গাড়ি বের কর। ততক্ষণে সকাল হয়ে গেছে, চারিদিক আলোয় আলো হয়ে আছে। আমার মনে হচ্ছে আগের রাতে যা কিছু ঘটে গেছে
সবটাই স্বপ্ন নয় তো, কিংবা মাতু পাগলির মতো শক্তিধর কোনো তান্ত্রিকের মায়াও তো হতে পারে হয়তো। আর সে তান্ত্রিক আবার আমার ওই পিনাকি বাবা যদি হয়, তাহলে হলেও হতে পারে, কারণ ওদের শক্তি যে অনন্ত সেরকম একটা ধারণা তখন আমার মনে দৃঢ়মূল হয়ে তৈরি হয়ে গেছে। যাই হোক, এরপর থানার গেট ঠেলে পরপর দুটো গাড়ি বের হলো। ওরা দুটো শিক্ষিত কুকুরও নিল সঙ্গে। তারপর সামনের গাড়িটাতে একদল পুলিশ আমাকে নিয়ে চলল নদীর ধার বরাবর, উঁচু পাড়ের ওপর বাঁধানো রাস্তা দিয়ে। আমি আসবার সময়ে এসেছিলাম একটা ঘোরের মধ্যে দিয়ে, আর তাছাড়া তখন ছিল ঘন ঘুরঘুরটি রাতের অন্ধকার। তার ওপর পথটা ছিল নিচের বালির চড়ার ওপর দিয়ে। এখন দিনের আলোয় সেই জায়গাটা ঠিক চিনতে পারবো কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল মনে। কিন্তু একটু পরেই টানা উত্তুরে বাতাসে পচা গলা লাশের সেই বীভৎস দুর্গন্ধ নাকে এসে ধাক্কা মারতে লাগলো। এই গন্ধই আমাকে সঠিক রাস্তা চিনিয়ে ঠিক রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে সাহায্য করল। পুলিশের গাড়ির মধ্যে জানলার ধারে বসে আছি, নাকে চেপে ধরেছি কোমরের গামছাখানা। তা সত্ত্বেও দুর্গন্ধ এড়ানো যাচ্ছে না। যত এগোচ্ছি তত বাড়ছে গন্ধের তেজ, অথচ পুলিশগুলো দেখলাম নির্বিকার। বোধহয় ওরা এসবে অভ্যস্ত। তবু তার মধ্যেও দু একজন ওয়াকথু ওয়াকথু করে জানলা দিয়ে থুতু ফেলতে লাগলো। আমি হঠাৎ পুলিশের গাড়ির জানালা দিয়ে নিচে বালির চড়ার দিকে তাকিয়ে দেখতে পেলাম আকাশ ভরে গেছে চিল আর শকুনে। একদল কুকুরও আগের দিনের মতো পচা গলা লাশটাকে ঘিরে তারস্বরে চিৎকার করে চলেছে। লাশটা তখন অর্ধেক হয়ে গেছে প্রায়। কুকুরগুলোই নিশ্চয়ই সাবাড় করে ফেলেছে বাকি অর্ধেকটা। পুলিশ অফিসার এবার গাড়ি থামাবার হুকুম দিল। আমি আর কিছুতেই নামলাম না। ওরা লাশটাকে অন্য একটা গাড়িতে তুলে পোস্টমর্টেমে পাঠিয়ে দিল। এই সব করতে করতে বেলা দুপুর গড়িয়ে গেল। পুলিশ অফিসার বলল, এবার থানায় ফিরে যাওয়া যাক। কিন্তু তখনও সেই অফিসার জানতো না সেই অদৃশ্য শক্তি যে কাল সন্ধে থেকে এখনো পর্যন্ত সমস্ত অঘটন ঘটিয়ে চলেছে তার ক্ষমতা কতখানি আর কি তার উদ্দেশ্য। পুলিশ বাবুদের বই পড়া সীমিত জ্ঞানের বাইরেও যে কত বড় অজানা রহস্য লুকিয়ে থাকতে পারে তা বোধহয় তাদের স্বপ্নেরও বাইরে ছিল। আইনের শক্তিকে যখন চালাকির সাহায্যে কিংবা ভয় দেখিয়ে অকেজো করে ফেলা হয়, ঠিক তখনই এগিয়ে আসে সেই অমোঘ অনন্ত শক্তি, তার নিজস্ব খেলা দেখানো শুরু করে দেয়। তবে সবসময় সেটা কেন হয় না ঠাকুরমশাই? অদৃশ্য শক্তির লীলায় যদি অপরাধীর শাস্তির বিধান করত তাহলে এত পাপে ছেয়ে যেত কি পৃথিবী? তারানাথ মৃদু হেসে নারকেলের মালায় সিগারেটের অবশিষ্ট অংশটুকু ফেলে দিয়ে বলল, কি জানো ভায়া, এই জগৎটা একটা মহা রহস্যে ভরা। সব রহস্যের সমাধান হয়নি, হবেও না কোনো দিন। তবে এতদিন ঘোরাঘুরি করে যেটুকু জেনেছি তাতে এইটুকু বুঝেছি যে যদি কোনো অতৃপ্ত আত্মার মধ্যে তীব্র প্রতিশোধের স্পৃহা জন্ম নেয় আর সেই আত্মা যদি ইহলোকে একটি শুদ্ধ পবিত্র আত্মা হয়ে থাকে,
তবে তার ইচ্ছা শক্তি অলৌকিক ক্রিয়া করতে পারে। মহাশক্তির সঙ্গে মিলিত হয়ে সে তখন অনায়াসে তার অভীষ্ট সিদ্ধি করে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আত্মা নিজের কর্মফল ভোগ করে। আবার কিছু ক্ষেত্রে আত্মার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তেমন প্রবল থাকে না। তখন প্রকৃতির নিয়মের অপেক্ষায় ধৈর্য ধরে বসে থাকতে হয়। তবে পাপ করলে তার ফল ভোগ করতেই হয়, কেবল আগে আর পরে। অনেক সময় ইহকালটা তার কেটে যায় পুণ্য ফল ভোগ করে। তারপর পরলোকে কিংবা পরজন্মে শুরু হয় পাপের সাজা। পরজন্মে যে মানুষ তার পাপের সাজা পায় তার কি প্রমাণ আছে ঠাকুরমশাই? কিশোরী দুম করে প্রশ্নটা করে বসলো। আমি ভাবলুম এই বুঝি তারানাথ রেগে গেল, কিন্তু না, আজ তার মুড রীতিমতো ভালো। সে বলল, এই যে কেউ ধনীর ঘরে, কেউ দরিদ্র ঘরে জন্মায়, কেউ জন্মান্ধ কিংবা বোবা, খোঁড়া, নুলো, কেউ হাজার সাধ্য সাধনা করেও নিঃসন্তান। কখনো ভেবেছ এসবের কারণ কি? পূর্ব জন্মার্জিত পাপের ফলেই এসব হয়। ধৃতরাষ্ট্র পূর্বজন্মেও ছিলেন এক রাজা। শিকারে গিয়ে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে তিনি এক গাছতলায় আশ্রয় নিলেন। বন্য জন্তুর ভয়ে গাছতলায় আগুন জ্বেলেছিলেন তিনি। সেই সময় ক্ষুধার্ত রাজাকে খাদ্য দেওয়ার জন্যে গাছের একটি স্ত্রী পাখি স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিল। কিন্তু রাজা একটি পাখির মাংসে সন্তুষ্ট হতে পারলেন না। গাছে উঠে সেই মা পাখির সবকটি ছানা ধরে এনে তাদের এক চোখে শুল গেঁথে অন্য চোখ দিয়ে বের করলেন। এইভাবে পর পর সবকটি ছানাকে শুলে গেঁথে পুড়িয়ে খেলেন রাজা। বাবা পাখিটি উড়ে গিয়েছিল। তার অভিশাপ রাজাকে লাগল। সেই পাপে পরজন্মে ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে জন্মালেন। তাকে 100 সন্তানের মৃত্যু শোকও সহ্য করতে হল। স্বয়ং ভগবান কৃষ্ণ ত্রেতা যুগে রাম অবতারে বিনা অপরাধে আড়াল থেকে বালিকে হত্যা করেছিলেন। তাই দাপরে তাকে আড়াল থেকে তীর মেরে বধ করল জরা নামের ব্যাধ। এরকম ভুরি ভুরি উদাহরণ তুমি পুরাণ মহাকাব্য খুঁজলেই পাবে। এর পরেও পূর্বজন্মের কর্মফলে অবিশ্বাস করবে? আসল গল্প থেকে অনেক দূরে সরে এসেছে দেখে আমি তাড়াতাড়ি বললুম, না না, আমি বিন্দুমাত্র অবিশ্বাস করছি না। এই কিশোরীর কথা বাদ দিন তো। আপনি বলুন ঠাকুরমশাই, তারপর কি হলো? অনেকক্ষণ ধরে এক নাগারে গল্প বলতে বলতে তারানাথ বোধ হয় হাঁপিয়ে পড়েছিল। এবার পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দিয়ে টানতে টানতে বলল, আর একবার চা খেতে পারলে বেশ ভালো হতো, কি বলো? হ্যাঁ, আমরা মিনমিন করে বললাম, হতো তো মন্দ নয়। হলে তো মন্দ নয়, কিন্তু চারিমা ছেলে মানুষ, বারবার তাকে বিরক্ত করাটা কি ঠিক হবে? আর তো 2 দিন পরে চারিমা আমার চলেই যাবে পরের ঘরে। তখন তো আর এরকম যখন তখন চায়ের ফরমাস করতে পারবো না। কথাটা বলে আবার সিগারেটে একটা টান দিতে দিতে তারানাথ উঠে গেল রান্নাঘরের দিকে। আমরাও এই সুযোগটার সদ্ব্যবহার করি সবসময়। আজও তার অন্যথা হলো না। দুজনেই দুটো সিগারেট বের করে ধরিয়ে মহানন্দে ধূমপান করতে লাগলাম। আমার বিশ্বাস তারানাথ জানে আমাদের এই গোপন ধূমপানের ব্যাপারটা, তাই সেও বেশ একটু সময় পার করেই ফিরে এলো। রান্নাঘরে গিয়ে চারিকে চায়ের কথা বলে ফিরে এসে বেশ জমিয়ে তক্তপোষের ওপর বসলো তারানাথ। তারপর আবার পৌঁছে গেল তার গল্পে। সেই দামোদর তীরে বড়জোড়া গ্রামের এক পুলিশের বাড়িতে আমি ধরিয়ে দিলাম গল্পের হারিয়ে যাওয়া খেই। তারপর সেই অদৃশ্য শক্তির খেলা নিয়ে কি যেন বলছিলেন? তারানাথ বলতে লাগলো,
তোমাদের তো আগেই বলেছি, পুলিশের সঙ্গে শিক্ষিত কুকুর ছিল, একটি নয় দুটো, একেবারে মিশমিশে কালো একটা, আর একটা কালচে বাদামি রঙের। চেনে বাঁধা কুকুর দুটোর চেনটার প্রান্ত ছিল একজন কনস্টেবলের হাতে ধরা। লাশ পোস্টমর্টেমে পাঠিয়ে দেবার পর ফাঁড়িতে ফিরে যাবে বলে দারোগা হুকুম দেয়া মাত্র গাড়ির মুখ যেই না ঘোরানো হলো, অমনি কোথাও কিচ্ছু নেই, কুকুর দুটো হঠাৎ চিৎকার করে উঠল প্রচণ্ড শব্দে। তারপর কনস্টেবলের হাতের চেন এক হ্যাঁচকায় ছিনিয়ে নেবার জন্য পাগলের মতো লাফালাফি ঝাঁপাঝাঁপি শুরু করে দিল। কিছুতেই তাদের শান্ত করা যাচ্ছিল না। তখন দারোগা বাবু হুকুম দিলেন, ঠিক আছে, ওদের ছেড়ে দেওয়া হোক, ওরা নিজেদের মতো কাজ শুরু করে দিক। পুলিশের বড় অফিসার আদেশ দেওয়া মাত্র কুকুর দুটোকে ছেড়ে দিলেন। মুহূর্তের মধ্যে গাড়ি থেকে লাফিয়ে নেমে ওরা ছুটে গেল সেই পচা গলা আধ খাওয়া লাশটার কাছে। কুকুর দুটো ঘুরে ফিরে ভালো করে লাশটাকে শুঁকতে লাগলো। ভালো করে শোঁকার পর সেই অফিসার ও দুটোকে চেন বেঁধে আবার গাড়িতে তোলার চেষ্টা করতে লাগলেন, কিন্তু কিছুতেই তাদের আবার গাড়িতে ওঠানো গেল না। দুটো কুকুরই সমানে গড়গড় করে ভয়াল দাঁত বের করে চেঁচাতে লাগলো। টানাটানি করতে করতে হঠাৎ দেখি কুকুর দুটোর গায়ে যেন কোথা থেকে অসুরের বল এসেছে। ওদের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। এক হ্যাঁচকায় চেন ছিঁড়ে এবার দৌড়তে লাগলো কুকুর দুটো। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়চ্ছে কুকুর দুটো। এত জোরে ছুটছে ওরা যে পুলিশের ভ্যান পর্যন্ত ওদের সঙ্গে পাল্লা দিতে পারছে না, বারবার পিছিয়ে পড়ছে। আমি এদেশে একেবারেই নতুন মানুষ, কিছুই বুঝতে পারছি না কোথায় কোন দিকে যাচ্ছে কুকুর দুটো। কিন্তু আমাকে বেশি অপেক্ষা করতে হলো না। খানিক পরেই বুঝতে পারলাম কুকুর দুটো সেই পথ ধরেই ছুটেছে যে পথ ধরে কাল রাতে আমি শ্মশান পেরিয়ে সেই বাওড়টায় পৌঁছে গিয়েছিলাম, আর দেখেছিলাম সেই পচা গলা সব দেহ। ভাবতে ভাবতে গত রাতের বিভীষিকা ভেসে উঠল আমার চোখের সামনে। আর আবার এই কটকটে দিনের আলোতেও আমি স্পষ্ট দেখতে পেলাম পুলিশের জিপ গাড়ির পাশে পাশে শূন্যে ভেসে চলেছে সেই রক্তাক্ত কাটা মুন্ড। আজও তার খোলা চুলের রাশি মুখের চারপাশে উড়ছে মহাপ্রলয়ের ঘন কালো মেঘের মতো। ক্ষণে ক্ষণে বীভৎস হাড় কাঁপানো শব্দে খলখল করে হেসে উঠছে সেই কাটা মুন্ডটা। আমি প্রচণ্ড ভয়ে সবার মুখের দিকে তাকালাম, কিন্তু বুঝতে পারলাম তারা কেউ কিছুই দেখতে পাচ্ছে না। যা দেখার, যা শোনার, সব দেখছি আমি, সব শুনছি শুধু আমি। আমি ভয়ে দুহাত দিয়ে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু তবুও ওই কাটা মুন্ডের খলখল হাসি আমার দু কানের মধ্যে আছড়ে পড়তে লাগলো। আমি কি পাগল হয়ে যাচ্ছি কে জানে? খিদে, তেষ্টা আর আতঙ্কে আমি দু চোখ বন্ধ করে মরার মতো চুপ করে বসে রইলাম পুলিশের গাড়ির এক কোণে। গাড়ি ছুটে চলল ঝড়ের গতিতে দামোদরের তীর বরাবর। শীতের দামোদর, কনকনে ঠান্ডা হাওয়ায় কাঁপুনি ধরছে শরীরে। মনে মনে হাত জোড় করে সেই অদৃশ্য শক্তিকে বললাম,
কে তুমি জানি না মা, নিশ্চয়ই বড় কষ্টে আছো তুমি, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি মা। আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমাকে এই বিভীষিকা আর দেখিও না। অনুভব করলাম আমার শরীরের ওপর দিয়ে বরফের মতো কনকনে ঠান্ডা হিম শীতল স্রোত বয়ে যাচ্ছে। বুঝতে পারলাম অদৃশ্য সেই শক্তি আমাকে তার হাতের মুঠোয় পুরে ফেলেছে। তার উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত মুক্তি নেই আমার। যাই হোক, প্রায় ঘণ্টাখানেক বাতাসের গতিতে ছুটে চলবার পর আমাদের গাড়ি পিনাকি বাবার আশ্রমের সামনে এসে পড়ল। কুকুর দুটোর তো থামার কোনো লক্ষণই দেখলাম না। ঝড়ের গতিতে আশ্রমের লোহার গেটের ওপর আছড়ে পড়ে হুঙ্কার ছাড়তে লাগলো ওরা। ওদের চিৎকারে ছুটে এলো দুই চেলা সাধু, আর তখন ওদের পায়ে কে লাল কাপড় পরা সন্ন্যাসী দুটোকে দেখেই কুকুর দুটো এক লাফে পাঁচিল টোপকে ঝাঁপিয়ে পড়ল ছেলে দুটোর উপর। কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে অনুমান করেই পুলিশের লোকেরা বাঁশি বাজিয়ে হুকুম দিল কুকুর দুটোকে, কিন্তু তারা তো তখন অন্য এক অদৃশ্য শক্তির হাতের মুঠোয়। দূর থেকে চেলা সাধু দুটোর বুক ফাটা চিৎকার শুনে আমার মনে হলো কুকুর দুটো বোধহয় ছেলে দুটোর গলার নলি কেটে দিয়েছে, কিন্তু না। খানিকটা বাদেই গাড়ি থেকে নিচে নেমে এসে দেখলাম কুকুর দুটো সাধু দুটোর জটার ঝুঁটি ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলেছে। ওদের গায়ে যেন 7টা অসুরের শক্তি এসে ভর করেছে। এই রকম তাগড়াই জোয়ান দুটো লোককে দুটো সরু লিকলিকে চেহারার কুকুর দুটো অবলীলায় হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলল ঝোপঝাড়ের ওপর দিয়ে। ওদের পিছন পিছন একদল পুলিশের সঙ্গে আমিও চলেছি। আশ্রমের বিরাট উঠোন পার হয়ে পিছনের বাগানের দিকে এগিয়ে চলল ওরা। কি অসীম ক্ষমতা ওই লিকলিকে কুকুর দুটোর গায়ে! যেন কুকুর নয়, দুটো সাক্ষাৎ দানব। চোখ থেকে আগুন ঝরে পড়ছে ওদের। ততক্ষণে গোটা পুলিশ বাহিনী ঘিরে ফেলেছে আশ্রম, আর আশ্রম সংলগ্ন সমস্ত আগান বাগান মন্দির পুকুর সব আশ্রমের মধ্যে তখন কেবল একা পিনাকি বাবা। পিনাকি বাবাও আচমকা এই রকম ঘটনার জন্য মোটেও তৈরি ছিলেন না। এত বড় একটা বাহিনীকে হঠাৎ আশ্রমে ঢুকে পড়তে দেখে তিনি বেশ খানিকটা হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন। ওদিকে কুকুর দুটো সাধু দুজনকে বন জঙ্গলের মধ্যে দিয়ে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে চলেছে বাগানের মধ্যে এক কোণে পিনাকি বাবার পুজোর ঘরের দিকে। মন্দিরের মধ্যে তখন উদ্যত খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মস্ত এক তারা মায়ের মৃন্ময়ী মূর্তি। তার সামনে পঞ্চমুণ্ডির আসন। এই আসনে বসেই পিনাকি বাবা পুজো করেন প্রতি রাতে। ওই সাধু দুটো সারা রাত বাবার সঙ্গে বসে কি সব আচার টাচার করে। মদ মাংস কিনে আনতে দেখেছি আমি। আমাকে কেবল একদিনই বসতে দেওয়া হয়েছিল ওদের সঙ্গে, আসনের সামনে সেই মন্ত্র নেবার দিন। তারপর আর এদিকে আসিনি আমি। আমাকে আসতে কঠোরভাবে নিষেধ করে দিয়েছিলেন পিনাকি বাবা। বলেছিলেন, খুব সাবধান বেটা, তোর এখনো দীক্ষা হয়নি, তনুবন্ধন হয়নি। এখানে গভীর রাতে মায়ের সহচরী সব ডাকিনী পিশাচিনীরা খেলা করতে আসে, ভোগ খেতে আসে। তাদের চোখে যদি দৈবাত পড়ে যাস তাহলে তোকে আর বাঁচাতে পারবো না, বেঘরে প্রাণটা দিতে হবে। ওই ডাকিনীরা তোর রক্ত পান করে
তোর মুন্ডটা নখের ডগায় ছিঁড়ে ফেলে তারপর সেটাকে নিয়ে গেন্ডুয়া খেলবে। খুব সাবধান, খুব সাবধান। এই রকম ভয়ঙ্কর কথার পর আমি আর কোনো রকম কৌতূহল প্রকাশ করিনি। রাতের খাওয়া শেষ করে চুপচাপ নিজের নির্দিষ্ট কুঠুরিতে ঢুকে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছি। কিন্তু এখন পুলিশ তাদের সঙ্গে আমাকেও নিয়ে চলল। দেখলাম দিনের বেলাতেও খুব অন্ধকার, নির্জন আর থমথম করছে জায়গাটা। কি যে ঘটতে চলেছে কিছুই বুঝতে পারছি না। আমার চোখের সামনে কিন্তু তখনও সামনে শূন্যে ভেসে আছে সেই কাটা মুন্ড। মাঝে মাঝে খলখল করে সে হেসে উঠছে, কিন্তু সে হাসি আমি ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে না, আর কেউ তাকে দেখতেও পাচ্ছে না। হঠাৎ দেখলাম পঞ্চমুণ্ডির আসনের কাছে এসে কুকুর দুটো থামল। তারপর সামনের দুটো পায়ের নখ দিয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে খুঁড়তে লাগল আসনের মাটির বেদি। সাধু দুটোর অবস্থা তখন চরম। এতটা রাস্তা হিঁচড়াতে হিঁচড়াতে আনায় তাদের শরীর থেকে দরদর করে রক্ত পড়ছে। ভয়ে নীল হয়ে গেছে দুজনের চোখ মুখ। এতক্ষণে তারা করুণ কণ্ঠে প্রাণপণে বাঁচাও বাঁচাও করছিল। এখন আর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না তাদের। বোধহয় অজ্ঞান হয়ে গেছে। ওদিকে পুলিশ অফিসারের নির্দেশে কনস্টেবলরা ভ্যান গাড়ি থেকে শাবল, গাঁইতি ইত্যাদি এনে পঞ্চমুণ্ডির আসনটা খোঁড়া শুরু করে দিয়েছে। বেশি খুঁড়তে হলো না। হাত পাঁচেক মাটি খুঁড়তেই মাটির গভীর থেকে বেরিয়ে এলো পচা গলা বিকৃত এক নরমুণ্ড। আমি দেখেই চমকে উঠলাম। সমস্ত শরীর ভয়ে বিস্ময়ে পাথরের মতো নিথর হয়ে গেল আমার। এই কাটা মুণ্ডটার সঙ্গে দুদিন ধরে আমার চোখের সামনে ভাসতে থাকা নরমুণ্ডটার কোনো পার্থক্য নেই। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম এই দেখে যে কাটা মুণ্ডটা মাটির তলা থেকে তুলে আনা মাত্র আমার সামনে হাওয়ায় ভাসমান সেই বীভৎস মুণ্ডটা একেবারে অদৃশ্য হয়ে গেল। কোথাও তার আর কোনো চিহ্ন রইল না। এতখানি বলবার পর তারানাথ চুপ করল। কিশোরী বলল, তারপর কি হলো? আসনটা পুরো খুঁড়ে ফেলতেই সেখান থেকে একে একে বেরিয়ে এলো আরো 4টি মুণ্ড। তোমরা হয়তো জানো, তন্ত্রমতে সাধনার জন্যে অতি অবশ্যই দরকার এই পঞ্চমুণ্ডির আসন। 5টি মুণ্ডের ওপর তৈরি হয় এই ভীষণ শক্তিশালী আসন। আবার যেমন তেমন মুণ্ড হলে কিন্তু চলবে না। চাই একটি চণ্ডালের মুণ্ড, একটি বিষধর সাপের মুণ্ড, একটি বেজির মুণ্ড, একটি হনুমানের মুণ্ড আর একটি শিয়ালের মুণ্ড। এই 5টি মুণ্ডকে তন্ত্রমতে পঞ্চগব্য দ্বারা শোধন করে মন্ত্রপুত করে অমাবস্যার রাতে একসঙ্গে মাটির নিচে পুঁতে দিতে হয়। তার উপর নির্মাণ করা হয় বেদি। সেই বেদির ওপরে বসে সাধক সহজেই সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন। এক্ষেত্রে সম্ভবত নির্দিষ্ট দিনে আর সব মুণ্ড পাওয়া গেলেও কোনো কারণে চণ্ডালের মুণ্ড সংগ্রহ করা যায়নি, কারণ সে মুণ্ড হলে চলবে না। চাই অপঘাতে মৃত্যু হয়েছে এমন এক চণ্ডালের মুণ্ড। এরা চণ্ডাল না পেয়ে কোনো গরিব চণ্ডাল বধূ বা কন্যাকে অপহরণ করে এনে তাকে হত্যা করেছিল। হত্যার আগে আত্মসংবরণ করতে না পেরে ওই চণ্ডাল কন্যাকে অপবিত্র করেছিল ওই 3 পাষণ্ড মিলে। তারপর মুণ্ডটা আসনের নিচে স্থাপন করেছিল।
ধড়টা নৌকায় করে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসেছিল বহু দূরে, দামোদরের ওই ছোট বাঁওড়টায়। ভেবেছিল কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না, কিন্তু শেষ রক্ষা করতে আর পারল না। কিন্তু দেবীর শক্তি তো তখন ওদের নিয়ন্ত্রণেই ছিল। ওই পঞ্চমুণ্ডির আসনে বসে ওরা সাধনা করত। পিনাকি বাবা নিজেও একজন ডাকিনী সিদ্ধ তান্ত্রিক। তাহলে চণ্ডাল মেয়েটার আত্মা ওদের এরকম অবস্থা করে ছাড়লো কি করে? এ তো সহজ ব্যাপার। রাবণ রাজা ছিল মা দুর্গার একনিষ্ঠ ভক্ত, তবু রামের হাতে তাকে সবংশে নিধন হতে হলো কেন বলো দেখি? কেন ঠাকুরমশাই? সীতাকে জোর করে ধরে এনে সে এক সতী নারীর অপমান করেছিল। এই পাপে মা তাকে ছেড়ে দিয়েছিলেন, তার সমস্ত শক্তি অকাতরে ঢেলে দিয়েছিলেন ওই রামের বাহুতে। তাই রাম দশবাহু ত্রিভুবন জয়ী রাবণকে বধ করতে পেরেছিলেন। তা না হলে পারতেন না কিছুতেই। এক্ষেত্রে ওই চণ্ডাল কন্যাকে নির্মমভাবে ভোগ করার পর হত্যা করার অপরাধে মা রুষ্ট হলেন। ওদের সব অর্জিত শক্তি ছেড়ে গেল ওদের। তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ এইবার প্যাকেট থেকে শেষ সিগারেটটা বের করে ধরিয়ে টানতে টানতে বলল, আমার সামনেই পুলিশ ওদের তিনজনকে, মানে পিনাকি বাবা সহ তার দুই চেলাকে কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে চলল পুলিশ ভ্যানে চাপিয়ে। আমি দারোগা বাবুকে গিয়ে সবিনয়ে বললাম, আমাকে যদি অনুমতি করেন তবে বাড়ি চলে যাই। আপনার কাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, ক্লান্ত আছেন। চলুন থানায় চলুন, স্নান খাওয়া করুন। আমি ওখানে ব্রাহ্মণ রাঁধুনি দিয়ে আপনার রান্না খাওয়ার ব্যবস্থা করছি। তারপর পুলিশ ভ্যানে চাপিয়ে আপনাকে স্টেশনে পৌঁছে দেব। আমি রাজি হয়ে গেলাম। ওরা মৃতদেহ ময়না তদন্তের জন্যে আগেই পাঠিয়ে দিয়েছিল, তাই ফেরার পথে আর আমাকে দুর্গন্ধের শিকার হতে হলো না। তবে অন্য একটা মুশকিল বাঁধল তারপরে। কি মুশকিল? কি মুশকিল ঠাকুরমশাই? সন্ধে নাগাদ লাশটাকে সৎকার করার জন্যে নদীর চড়ায় নিয়ে গেল ওরা, কিন্তু কিছুতেই তাতে আগুন ধরাতে পারল না। জ্বলন্ত মশাল নিয়ে যতবার লাশের গায়ে ছোঁয়ায় ততবারই মশাল নিভে যায়। এরকম করে ঘন্টা খানেক সমানে চেষ্টা করার পর কে একজন বলল, থানা থেকে সেই ঠাকুর মশাইকে ডেকে আনো। সে সত্যবাদী নির্লোভ ব্রাহ্মণ, হয়তো তার হাতের আগুন পেলে এ মরা জ্বলবে। তখনই ভ্যান আবার ফিরে এলো থানায়। আমিও দেখলাম এই সুযোগ, বললাম, যেতে পারি তোমাদের সঙ্গে, কিন্তু আমাকে ব্যারেজ পার করে দুর্গাপুর স্টেশনে পৌঁছে দিতে হবে, আর টিকিট কেটে দিতে হবে কলকাতা অবধি। দারোগা তখনই রাজি হয়ে গেল। আমি চললাম ওদের সঙ্গে। আমি ব্রাহ্মণ সন্তান, সৎকারের স্বাস্থ্যসম্মত ক্রিয়াকর্ম আমার জানা ছিল। ঘৃণা ভুলে সেই আধ খাওয়া শবদেহের মাথায় কাটা মুন্ডটা লাগিয়ে দিলাম। তারপর তাকে দামোদর থেকে আনা জলে স্নান করালাম। তোমরা বললে বিশ্বাস করবে না, আমি এতটুকু মিথ্যা বলছি না। মন্ত্রপুত জল ধারা দিয়ে স্নান করাতে করাতে সেই পচা গলা সব থেকে টাটকা বেল ফুলের গন্ধ বের হতে লাগলো। আমি নিষ্ঠার সঙ্গে সব ক্রিয়া শেষ করে 3 বার চিতা প্রদক্ষিণ করে জ্বলন্ত পাটকাঠির আগুন ছুঁইয়ে দিলাম সেই কাটা মুন্ডের মুখে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। এইবার স্পষ্ট দেখলাম চিতার ধোঁয়ার মধ্যে মা কালীর মূর্তি। ডান হাতখানি তুলে
মা আমায় আশীর্বাদ করছেন। সেই একবার মাত্র আমি চর্মচক্ষে দর্শন পেয়েছিলাম মায়ের। কোথায় বলো তো? ওই দুর্লভ দর্শন সেদিন আমার হলো সেই চণ্ডাল কন্যার কল্যাণে। তারপর সারা জীবন এত জপ তপ সাধ্য সাধনা করেছি, কিন্তু আর কখনো সজ্ঞানে একটি বারের জন্যে দর্শনও পাইনি মায়ের। সম্ভবত আর কখনো পাবো না। তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না হে ভায়া, সে আর হবে না। সে তারানাথ আর এই তারানাথ সম্পূর্ণ দুটো আলাদা মেরুর বাসিন্দা। সে ছিল সহজ সরল নির্লোভ নিষ্পাপ মাতৃ নামে পাগল একটি কিশোর। মাকে পাওয়ার আশায় ঘর ছেড়ে পথে পথে ঘুরত। আর এখনকার এই তারানাথ নিতান্তই ছাঁ পোষা সংসারী মানুষ। আর 5টা গৃহস্থের মতো সেও নানান দোষে নিজেকে নষ্ট করে ফেলেছে। মায়ের কৃপা আর নেই তার ওপর। কেবল সেই মধুসুন্দরী দেবীর আশীর্বাদে যা হোক ভাত কাপড়ের অভাবটা হয় না। কিন্তু আসল রতন আমি হারিয়ে বসে আছি ভাই। হাজার কাঁদলেও সে আর ফিরে পাবো না। এই বলে তারানাথ পোড়া সিগারেটের টুকরোটা নারকেলের মালার মধ্যে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। অগত্যা আমরাও উঠলাম। রাত তখন 10:30 বেজে গিয়েছে। বাইরে বৃষ্টিটাও ততক্ষণে থামার মুখে।